দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে শুরু করলেন এবং তার পরপরই আবার দেখা গেল যে একটা টেলিভিশন চ্যানেলকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সেখানে থেকে তিনি যেভাবে সরাসরি সেনাবাহিনী বা সেনা প্রধানকে উদ্দেশ্য করে তিনি যে কথাগুলো বললেন এবং তারা ওই বলছিলেন যে তাদের চয়েস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান তিনি নাকি তার বুকে পাথর চেপে তাদের ডিসিশন মেনে নিয়েছেন। তো এই যে কথাগুলো এগুলো কিন্তু আননেসেসারিলি মানে সেনাবাহিনী বা সেনাপ্রধান আ তার সম্পর্কে কিন্তু মানুষের মনে একটা বিরূপ ধারণা তৈরি করতে পারে এবং তিনি উপদেষ্টার পদে দায়িত্ব পালন করা অবস্থায় এই ধরনের কথা বলতে পারেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং তিনি বলে ফেলেছেন এবং তার যে দল মানে যেই দলটাকে তারা রিপ্রেজেন্ট করছে যে কিংস পার্টি এই কিংস পার্টি তারা দেখা যাচ্ছে যে একদম সরাসরি একটা সেনাবাহিনী, একটা ইনস্টিটিউশন বা সেনাপ্রধান তার সাথে এক ধরনের সংঘাতে জড়িয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। তো এই যে এনসিপির যে আচরণগুলো দেখা যাচ্ছে যেটা আমাদের আজকে শিরোনাম করেছি আমি, তাদের এই আচরণগুলো কেন বারবার বিতর্কের জন্ম দিচ্ছে? এটা কি আপনি মনে করেন যে তাদের বয়সের কারণে? নাকি তাদের মানে রাজনৈতিকভাবে অপরিপক্কতা? নাকি আসলে তাদের এখানে উদ্দেশ্যটা কি? মানে তারা কি এটা ডেলিবারেটলি করছে? আপনি একটু এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। না, বয়সটা ম্যাটার করে। কারণ উম রাজনৈতিক পরিপক্কতা এবং অপরিপক্কভাবে রাজনৈতিক সুযোগ পাওয়া। ধরেন আমরা ওদের নামগুলো এই ৭-৮ মাস মধ্যে জানলাম। ৭-৮ মাসের মধ্যে তারা কিন্তু বাংলাদেশের এখন পলিটিক্যাল সেলিব্রিটি। তাই না? যারা দেখা যাচ্ছে যে ৭০-৮০ বছর রাজনীতি করেও কিন্তু এ ধরনের পলিটিক্যাল সেলিব্রিটি হতে পারেনি। তারা আমি মনে করি তারা ভাগ্যের বরপুত্র। এখন তাদের কারণে তারা অবশ্যই ভূমিকা রেখেছে। কিন্তু তাদের থেকেও অনেক বড় ভূমিকা রেখেছে যারা এই নিহত হয়েছে, যাদের রক্তের উপর দিয়ে আজকে এই এই আমরা একটি নতুন দেশ পেয়েছি। এই চ্যাপ্টারটি গঠন হয়েছে নতুন চ্যাপ্টার। যাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে তারা আমরা কি পেয়েছি যে এমন চোখ হারানো কোনো মানুষ সে উপদেষ্টা হয়েছে? তা কিন্তু পায় নাই। পা হারানো কোনো মানুষ, কোনো ছেলে, কোনো যুবক উপদেষ্টা হয়েছে? হয় নাই। তার মানে যারা নিগৃহীত, নিপীড়িত হয়েছে তারা বরঞ্চ তাদেরকে তাদের পরিবারকে নিয়ে ইফতার করা হয় খোলা মাঠে ময়দানে যেখানে পাইকারি দরে। আর তারা আর আর বড় মাপের মানুষদেরকে নিয়ে তারা বড়, বড় সেলিব্রিটিদেরকে নিয়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোটি, কোটি টাকা বাজেটে ইফতার করে। তার মানে আমরা তো মানুষের মধ্যেই মানুষের বৈষম্য সৃষ্টি করে দিয়েছি। ধরেন এটা হচ্ছে তারা সুযোগ পেয়েছে। এমন না তারা তাদের তাদের পরিবারের একজন রক্ত দিয়েছে তা না। কিন্তু অনেক পরিবার তো পরিবার হারিয়েছে। তাই না? অনেকের পরিবার হারিয়েছে, সন্তান হারিয়েছে। আজকে এই ১৬-১৭ বছরে কত পরিবার মানুষ সদস্য গুম হয়েছে। সেই পরিবারের আমরা খবর রেখেছি। কত পরিবারের ছেলে হারিয়েছে খবর রেখেছি। কিন্তু তারা এই সুযোগটা পেয়েছে। এটা একটা সুযোগ তারা পেয়েছে, এটা কোনো আপত্তি নাই। যেহেতু তারা নেতৃত্ব দিয়েছে, সুযোগ পেয়েছে। এখন তাদের তো ম্যাচুরিটি অবশ্যই একটা ম্যাটার করে। কারণ পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকার কারণেই তারা ধরেন যে কথাগুলো ইনডোরে হচ্ছে সে কথাগুলো আবার আউটডোরে চলে আসতেছে। কারণ পলিটিক্স করতে গেলে অনেক আলোচনাই কিন্তু ইনসাইড আউটসাইড আছে। কোন কথাগুলো আমি পাবলিক পোর্টালে নিয়ে আসবো, কোন কথাগুলো আনলে দেশের মধ্যে একটা বড় ধরনের গৃহযুদ্ধ তারা কিন্তু এই গৃহযুদ্ধের কথাই প্রায় বলে যাচ্ছে। তাদের উপদেষ্টাদের অনেকেই গৃহযুদ্ধের ইঙ্গিত দিয়ে যাচ্ছে এবং সহজেই তাদের লাইফটাকে এমন ভাবে করেছে যে তারা এই যৌবন বয়সে যেভাবে নিজেদেরকে ভাবছে কিন্তু পুরো দেশের মানুষ তো আর এই বয়সের মধ্যে নাই। দেশের বয়সে হয়ে গেছে ৫৪ বছর। তো দেশটাও তো যৌবনের মধ্যে নাই। অতএব সেখানে আমি আমার যৌবনের যে কথাটি যদি আমি বলে ফেলি সেই কথাটি মাঠে ভরা মজলিসে সেটি অন্য মিন ঘটনা ঘটতে পারে। যাক, আসিফ মাহমুদের যে একটা ইন্টারভিউ কিংবা তার অনলাইনে এক ধরনের কথা বলে যাচ্ছে তার স্বীকারোক্তি বা তার কিছু স্টেটমেন্ট, এটি একটি বিষয় হয়েছে যে জুলাই বিপ্লবের পরে যে নতুন সরকার গঠন হয়েছে তার একটা পটভূমির জন্য একটি ভালো ভালো ডকুমেন্ট পেয়েছি। এটা ঠিক আছে যে একটা ডকুমেন্ট পাওয়া গেল কি কি ঘটনা ঘটলো এবং সেই ঘটনাতে তারা যেমন তার হয়তো একটা বইয়ের মনে হয় মাতৃভূমি ও মাটি এ ধরনের মধ্যে তার এই স্টেটমেন্ট গুলো তার কথাগুলো এসছে। সেটাই কিন্তু তার দুইটি বিষয়ে এই এই কয়েকদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সেনাপ্রধানের সাথে তাদের আলাপচারিতা, আর একটা হচ্ছে ইভেন তারেক রহমানের সাথেও তাদের কিন্তু ৫ই আগস্টের পরে তাদের কথা হয়েছে। কোথায় কথা হয়েছে? সেটি চ্যানেল 24 এ তাদের কথা হয়েছে। চ্যানেল 24 এ সেখানে তারা গিয়েছিল এবং সেখানে
দুইজন সাংবাদিক, এহসান মাহমুদ এবং আরেকজনের নাম হচ্ছে আদিতি। তারা তারেক রহমানের সাথে তারেক রহমানকে তারা জাতীয় সরকার গঠন করার জন্য এবং পলিটিশিয়ানদের 50 ভাগ নেয়ার জন্য এবং 50 ভাগ তারা, এ ধরনের একটি প্রস্তাব তারা দিয়েছিল, বাট তারা সেখানে তারেক রহমান এই প্রস্তাবে তারা সায় দেয় নাই। ঠিক তার একটা বিষয় তাদের স্টেটমেন্টে আসছে। আর একটা স্টেটমেন্টে তাদের আসছে হচ্ছে গিয়ে তারা যখন সেনাবাহিনীর সাথে যখন তাদের এই দেন দরবার হচ্ছে, কারা কারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মন্ডলীতে থাকবে সে বিষয়, এবং এবং অনেক সময় তারা নিজেরাও ভাবছিল যে এখানে তাদের এই সেনাবাহিনীর এখানে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু ইতিমধ্যে তার স্বীকারোক্তি চলে আসছে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা দুজনই চলে যাচ্ছিল, তারা অলরেডি চলেই গিয়েছিল। পরে তাদেরকে বলেছিল তোমরা কিন্তু জাতীয় বেঈমান হবা তোমরা যদি সেখানে চলে যাও। যদিও পরবর্তীতে তারা সবাই মিলেই তারা একজোট হয়েছে, কিন্তু তাদের মধ্যে প্রথমেই তারা সেনাবাহিনীর ব্যাপারে তাদের একটা দ্বিমত ছিল। এটা ঠিক আছে, আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় সেনা সরকার চাই না এবং আমরা সবসময় সামরিক বাহিনীর বিরুদ্ধেই আমাদের অবস্থানটা ছিল। বিশেষ করে এই স্পিডটা আমাদের মধ্যে আসছে 90-এর গণ আন্দোলনে। আমরা সেনা সরকার, আমরা কোনোভাবেই একটা স্বৈর শাসক তৈরি হোক সেনা শাসনের মাধ্যমে, সেটি আমরা পক্ষে ছিলাম না, এবং আমরা সেনাবাহিনী বাংলাদেশে রাজত্ব করবে সেটিও আমরা চাই না। আমি তাদের এই স্পিডটাকে একদিকে পজিটিভ বলি, কিন্তু কথা হচ্ছে এগুলোকে কখন কোন ভাবে এগুলোকে মাঠে আনবে। এখন তারা যেমন যে কথাগুলো তারা বলে 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 বাংলাদেশের মানুষকেও কিন্তু সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ধরেন সেনাবাহিনীর বিষয়ে আমাদের আস্থার জায়গা থাকতে হবে, বাংলাদেশের নিরাপত্তার জায়গায় যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেনাবাহিনী, সেখানে যদি আমাদের আস্থার সংকট তৈরি হয় এবং সেখানে কিন্তু গৃহযুদ্ধের দিকে যাবে। কারণ আস্থার সংকট যখনই হবে, যখনই আমরা সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের অ্যালাইনমেন্টটা যদি ভালো না দেখি তাহলে কিন্তু ক্ষতি হবে। আপনার এই পতিত সরকার স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাও কিন্তু এই রাজত্ব কায়েম করেছে সেনাবাহিনীকে, পুলিশকে, সবাইকে বুকে পিঠে হাত দিয়ে আদর করে তাদেরকে খাইয়ে পুষিয়ে তাদের সাথে কিন্তু কখনো সে কনফ্লিক্ট যায় নাই। সে সবসময় চেষ্টা করেছে যে এদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি দিয়ে যাব, এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েই গেছে। এখন যে বিষয়গুলো আসছে আসিফের, আপনি যে বললেন ডক্টর ইউনূস তো ছাত্রদের যারা নিয়োগ পেয়েছে এটির একটি বড় প্রমাণ পেয়েছি আমরা। সেটি কি পেয়েছি আমরা? যখন আসিফ বলল যে সেনাবাহিনীর প্রধান উনি ডক্টর ইউনূসের ব্যাপারে উনি আপত্তি জানিয়েছেন। কিভাবে আপত্তি জানিয়েছেন? যে উনি যেহেতু কনভিক্টেড এবং এই কনভিক্টেড মানুষকে দেশের দায়িত্ব দেওয়া যাবে না, অতএব অন্য কোনো ভাবনা করা যায় কিনা, এবং তারা তখন তারপরে সেনাবাহিনীর এই কথাটি না মেনে তারা কিন্তু এই বিষয়টাকে তারা অ্যাডামেন্ট ছিল, এবং অ্যাডামেন্ট থাকার কারণেই ডক্টর ইউনূসের হয়েছে 5 তারিখে। এবং একটা জিনিস আমি বুঝেছি নাজমুস সাকিব, আমি ভেবেছিলাম, আমার মনে একটা ভাবনা ছিল যে এই জুলাই বিপ্লবে আন্দোলনের সাথে ডক্টর ইউনূসের পরোক্ষ একটি সাপোর্ট ছিল এবং পরোক্ষভাবে উনি সহযোগিতা করেছিলেন হয়তো কোন না কোন ভাবে, কিন্তু আমি স্পষ্ট হয়েছি আসিফ মাহমুদের বক্তৃতায় যে না, ডক্টর ইউনূসের কোনো যোগ সাজেশী অতীতে ছিল না, কোনো ধরনের তার সম্পর্কই ছিল না। উনি এই ব্যাপারে কোনো মানে কোনোভাবেই উনার আন্তরিকতাই ছিল না, কারণ উনি তাকে খুঁজে বের করতে তাদের সময় লেগেছে। তাকে তখন যখন তারা তার পিএস কে খুঁজেছে, আন্দোলনের উত্তাল দিনগুলোতে উনি ছিলেন ওই প্যারিস অলিম্পিকে উনি ব্যস্ত ছিল এক্স্যাক্টলি, এবং উনি সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন। এই জন্যই ভাবি যে ছাত্ররা ওনাকে নিয়োগই দেন নাই। উনি এই বাংলাদেশের দুঃসময়ের এই বিষয়গুলো নিয়ে ভাবিত ছিল না, কিন্তু উনি যেহেতু আমাদের হাতে কোনো অপশন নাই, বাংলাদেশের উনি একজন মুরব্বী, বাংলাদেশের একজন উনি সবচেয়ে বেশি প্রখ্যাত মানুষ, যে কারণে ছেলেদেরকে আনতে হয়েছে আন্তর্জাতিক বা বিভিন্ন পরিমণ্ডলে যাতে উনাকে দিয়ে ফেস করা যায়। এটা ঠিক আছে। আমার যে ধারণাটা ছিল, যেহেতু আমি যখন দেখলাম যে না উনি সাব্বিরকে তারা খুঁজতে পেরেছে, সাব্বির বলল আমি দায়িত্বে নাই বা আমি এখন তার সাথে নাই, মঈন আছে তার সাথে, তারা মঈনকে পেয়েছে। প্রথম দিনও তারা কথা বলতে পারে নাই, উনি ঠিক সার্জারির আগ মুহূর্তে তারা কথা বলতে পেরেছে, এবং তারা আগের দিন কিন্তু উনি রাজি হন নাই যে অন্য কাউকে দেখো, কিন্তু যখন 5 তারিখে যখন বিপ্লব সফল হয়েছে উনি তখন মৌন সম্মতি দিয়েছে, উনি সম্মতি দিয়েছেন যে বিপ্লব সফল হয়েছে এখন তাহলে আমি দায়িত্ব নিতে পারবো। কিন্তু যখন উনি বিপ্লবটা আনসার্টিন ছিল
তখন কিন্তু এটা কিন্তু আসিফের বক্তৃতায় কিন্তু ক্লিয়ার হয়েছে। আসিফের বক্তৃতাটা যদি না শুনতাম তাহলে কিন্তু আমরা জানতাম না, এবং জানলাম এই জন্যই জানলাম যে যেহেতু তার সাথে 2রা আগস্টে তারা প্রথম যোগাযোগ করে, কারণ পুরা জুলাইতে কোনো যোগাযোগ নাই। 2 তারিখে যোগাযোগ, তাও 2 তারিখে তার সাথে সরাসরি কথা হয়নি আসিফের। 2 তারিখে কথা হয়েছে মঈন চৌধুরীর সাথে, তার পিএস। এইটা প্রথম। এবং তারা উনি যখন ডিনাই করে 3 রাজি হবে, তাকে রাজি করানো যাবে না বলেও কিন্তু তারা বলেছিল, আসিফ নজরুলও বলেছিল না আসবেন না, কারণ উনি এইসব সংকটের মুহূর্তে উনি কোনো দায় দায়িত্ব দিতে চান না। আসিফ নজরুল্লাহ এভাবে বলেছিল, এবং বদিউল আলম মজুমদার বলেছিল এই কথা। এই দুজনের নাম তারা উল্লেখ করেছেন। এবং এবং যেটা গৃহযুদ্ধের পথে যাচ্ছিল, তারা এমনও বলেছে যে গৃহযুদ্ধের পথে যাচ্ছে। এবং সেই সাথে যখন কথা বলল, তার সাথে উনি যখন মৌন সম্মতি দিল, যখন জুলাই বিপ্লবটা সফল হলো, তারপরও কিন্তু উনি আসতে 3 দিন সময় নিল। বাংলাদেশের পরিস্থিতি উনি, হ্যাঁ হয়তো ওনার শারীরিক সমস্যা ছিল, কিন্তু আমরা অনেক সেন্সিটিভ জায়গায় ছিলাম কিন্তু এই 3টা দিন, যদি আপনি খুব গভীরে চিন্তা করেন। 6, 7, 8, যাই হোক, তারও আল্লাহর রহমত যে এমন কোনো ঘটনা ঘটে নাই। এখন উপদেষ্টা পরিষদটা গঠন হয়েছে কোথায়? এয়ারপোর্টে আমরা দেখলাম, ভিআইপি লাউঞ্জে কিন্তু উপদেষ্টা পরিষদটা গঠন হয়েছে। কিভাবে? তখন আর্মিরা যে নামগুলো দিয়েছে, আর্মিদের নামগুলো তারা রাখে নাই, যেহেতু আর্মির নামগুলো অধিকাংশই তারা দেখেছে যে কেউ রয়ের এজেন্ট বা এখানে আর্মিদের সাথে তাদের দূরত্ব শুরু থেকেই বোঝা যাচ্ছে। হয়তো একটা নাম তারা রেখেছে, বললো পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে যে কাজ করে, তার নাম রেখেছে। এবং সরি, 4 ঘন্টার যে তারা যে বৈঠক করেছে যে রাষ্ট্রপতি সহ, এবং সেই বৈঠকে ওয়াকার যে তখন লাস্টে বললো যে বুকে রাজি হোক, এই কথাটাও মানে এখন এই মুহূর্তে জাতির সামনে মনে হচ্ছে কি আমরা নিজেরাই ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের দূরত্ব করে দিচ্ছি। এখন যে দূরত্ব আমাদের দেশের জন্য এখন এই মুহূর্তে মঙ্গলজনক না, আপনি যদি খুব স্বাভাবিকভাবে দেখেন, এই মঙ্গলজনক না। ওয়াকারের সাথে এই বক্তব্য যে একটু মনস্তাপ করেন, যখন আমার কোনো নেগেটিভ কোন আমি সাথে অফিসিয়ালি কথা বলি না কেন, কোথায় যেন আমাদের মধ্যে একটা খটকা কাজ করবে। অর্থাৎ এই বিষয়গুলো তাদের এই ইম্যাচিউর কাজগুলো তারা করতে গিয়ে এখন এই বয়ানগুলো তারা মাঠে নিয়ে আসছে, যেটা খুবই খারাপ। তাদের আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়াকারের যে স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্টের বিরুদ্ধে আমার অবস্থান অবশ্যই। কারণ উনি যদি বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের 30 থেকে 40 আওয়ামী লীগ এখনো যদি বাংলাদেশে যদি সব চলেও যায়, তারপরে এই যে আওয়ামী লীগের প্রতি মানুষের বা আওয়ামী লীগের ব্যাপারে যে ওয়াকারের এখনো যে স্টেটমেন্ট গুলা বা ওয়াকারের যে এইগুলা আসে, সেগুলো কিন্তু আমাদের জন্য ভালো না। আমরা অবশ্যই আমরা ওয়াকারকে আমরা বিভিন্নভাবে মূল্যায়ন করব, সেটা সময় আছে। আমরা আমরা এই মুহূর্তে যেহেতু ওয়াকার সেনাপ্রধান, আমরা ওয়াকারকে ভালোভাবে ব্যবহার করব, সেটি হচ্ছে আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। কিন্তু ওয়াকারকে যদি আমরা বিতর্কিত করে তুলি, এটা ক্ষতিগ্রস্ত আমরাই আবার হব। অতএব এই নয়, হ্যাঁ ওয়াকারের অনেক স্টেটমেন্ট আমাদের, আমি বলতেই পারি যে ওয়াকার তো হয়তো এমন একটি মুহূর্তে এসেছে, সে রিয়েলাইজ করতে পেরেছে যে আর কোনোভাবেই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাঁচিয়ে রাখা যাবে না, অতএব আর কোনো দ্বিতীয় উপায় নাই। হতে পারে তার সেনাবাহিনীর মধ্যে এমন একটি অংশ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে দেখেছে যে এখন যে অবস্থা হয়েছে, সেনাবাহিনী একটা ব্যাপক অংশ তার সাথে তার আওতায় থাকবে না, অধীনে থাকবে না। অথবা আমাকে এখন সবচেয়ে বড় জলাঞ্জলি দিতে হবে, আমি শেখ হাসিনার আত্মীয় হই, শেখ হাসিনা আমাকে নিয়োগকর্তা হোক, যাই হোক না কেন, আমি এখন, এটাকে ওয়াকারের স্বার্থ হতে পারে, দেশের স্বার্থ হতে পারে। অতএব সেটি নিয়ে একটা সময়ে অনেক বড় বিশ্লেষণ হবে। বাট এই সময় বিশ্লেষণের দাবি রাখে হচ্ছে যে ওয়াকারকে দিয়েই আগামী বাংলাদেশের যে রাজনীতি, সেগুলোকে আমাদের কাজ করিয়ে যেতে হবে। নির্বাচনের ইস্যু আছে, অনেক বড় বড় ঘটনা বাংলাদেশে কিন্তু সামনে আসবে। এই ঘটনাগুলো যদি আমরা আর্মির ইল মোটিভ আমরা বলতে চাই যে আর্মির একটা ইল মোটিভ আছে, আর্মি একটা 1-11 সরকার চেয়েছিল, আর্মি চেয়েছিল যে আর্মি ডক্টর সরাসরি বলেছে যে আমাকে যদি কারো কথা শুনতে বা কারো অধীনে থাকতে হয় তাহলে আমি আসবো না, সে কিন্তু বলেছে। তার মানে ডক্টর ইউনূসও খুব খোলামেলা ভাবে নিজের দায়িত্ব নিয়ে উনি এসেছেন। তারপরে যেহেতু সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে বড় একটি অংশ,
বাংলাদেশের বিনির্মাণের জন্য, বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেনাবাহিনীকে কোনোভাবেই বাংলাদেশের জনগণের মুখোমুখি বা বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তার মুখোমুখি আমরা আনতে চাই না। কারণ আমরা সেনাবাহিনীকে 100% ব্যবহার করে আমরা যেহেতু সবাই পজিটিভ যাত্রায় রয়েছি, আমরা সবাই যদি একটা বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় রয়েছি, বাংলাদেশকে গড়ার যাত্রায় রয়েছি, সেখানে সেনাবাহিনীকে আমরা 100% ব্যবহার করতে চাই। যে ব্যবহারে যাতে কোনোভাবেই, কারণ আমরা দেখেছি যে এখানে কথাগুলো এই উপদেষ্টাদের মধ্যে এই কথাগুলো এখন এক এক ভাবে আসতেছে। প্রধান উপদেষ্টা যে কথাটা বলছে তার পরবর্তীতে অন্য উপদেষ্টা মাহফুজ আরেকভাবে স্টেটমেন্ট দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন তাদের মধ্যে এখন সমন্বয়হীনতা রয়েছে এবং এই সমন্বয়হীনতা আমাদের জন্য খুব বড় ধরনের ফাঁদ হয়ে দাঁড়াবে এবং বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে।